আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভার্চুয়াল ক্লাসের আজকের পর্বে সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি নাজিয়া আফরিন, প্রভাষক বাংলা। তো শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমরা বাংলা উচ্চারণ রীতি পড়াচ্ছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় তার পরবর্তী আলোচনা থেকে শুরু করব। তো আমাদের আজকের পাঠ বাংলা উচ্চারণ রীতি। আমরা গত পর্বে বাংলা উচ্চারণ রীতির আদ্য অয়ের নিয়মগুলি পড়াচ্ছিলাম। আজকে তারপর থেকেই শুরু করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি। আদ্য অয়ের পরে যদি রিকার থাকে, আদ্য অয়ের পরে রিকার থাকলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়, সেটা সংবৃত হয়। সংবৃত অর্থাৎ ওয়ের মতো। যেমন মসৃণ, বক্তৃতা। এই যে মসৃণ বলার পর আমরা দেখো কিভাবে উচ্চারণ করলাম। প্রথমে বললাম মসৃণ, অর্থাৎ এখানে শটাও কিন্তু আমরা দুবার উচ্চারণ করলাম। একটা স ময়ের সঙ্গে লেগে গেছে আর একটা সয়ের রিকার দিয়ে উচ্চারণ করেছি। তাই আমরা যখন উচ্চারণ রূপ দেব, লিখিত রূপ দেব, তখন লিখব মসৃণ, অর্থাৎ ময়ে ওকার দন্ত স, হসন্ত দন্ত সরিকার দন্ত ন। যদিও বানান দেখো, তোমরা লক্ষ্য করে দেখো যে আমরা বানান করছি কিভাবে আর এখানে উচ্চারণে কতটা পার্থক্য লক্ষিত হচ্ছে। উচ্চারণ করেছিলাম আমরা ম দন্ত স রিকার মূর্ধন্য ন। এখানে কিন্তু দন্ত সকেও আমরা একটু জোর দিয়ে উচ্চারণ করি। এই কারণে মসৃণ করার কারণে যেহেতু করি আমরা ময়ের পরে একটা দন্ত স, তার নিচে হসন্ত, আবার দন্ত সরিকার, আর মূর্ধন্য নয়ের স্থলে হলো দন্ত ন। মূর্ধন্য নয়ের স্থলে কেন দন্ত ন হলো সে কথা আমরা আগেও বলেছি। তো তারপরে আবার বক্তৃতা। বক্তৃতা যখন আমরা লিখছি এইভাবে যে বক্তৃতা, আবার বলার সময় বলছি বক্তৃতা। দেখো বয়ে উকার ক, ক হসন্ত, তয় রিকার, তকাতা। আরেকটা কথা মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যে উচ্চারণ করার সময়, উচ্চারণের লিখিত রূপ দেওয়ার সময় যুক্ত বর্ণগুলোকে আমরা যথাসম্ভব ভেঙে তারপরে দেখাবো। যেমন এখানে যে বক্তৃতা, এখানে ক সংযুক্ত ত রিকার রয়েছে, কিন্তু আমরা যখন লিখব ক এবং তটাকে আলাদা করে দেখাবো। বরং কটা আমরা যার সঙ্গে উচ্চারণ করি, আমরা উচ্চারণের সময় কিন্তু ক ত একসঙ্গে উচ্চারণ করি না, বরং কটাকে উচ্চারণ করি বয়ের সঙ্গে। এজন্য আমরা বক এভাবে লিখবো, কয়ের নিচে হসন্ত দিয়ে, যেহেতু এর সঙ্গে অ নেই, এটা বদ্যাক্ষর। আর ত্রিতা এভাবে কিন্তু আলাদা করি, বক্তৃতা। তো আমাদের উচ্চারণ রূপ অনুযায়ী কি আমরা সেটা লিখব। আমি আগেই বলেছি যে বানান এবং উচ্চারণ একে অন্যকে অনুসরণ করে না। আমরা যেভাবে লিখি সেভাবে বানান করি না, আবার যেভাবে বানান করি সেভাবে, দুঃখিত, যে বানান এবং উচ্চারণ একরকম নয়, যে যেভাবে লিখি সেভাবে কি উচ্চারণ করি না, আবার যেভাবে উচ্চারণ করি সেভাবে লিখি না। তাই এখানে যদিও লিখছি আমরা কয়ের সঙ্গে ত যুক্ত করে, কিন্তু উচ্চারণের সময় কিন্তু কটিকে আমরা বয়ের সঙ্গে উচ্চারণ করছি। তবে এই নিয়মের মধ্যে একটি ব্যতিক্রম লক্ষ্য করা যায়, যে এই যে আমরা বললাম আদ্য অয়ের পরে যদি রিকার থাকে, সেই অয়ের উচ্চারণটি সমৃদ্ধ হবে, অর্থাৎ ওয়ের মতো হবে। কিন্তু এই অটি যদি নেতিবাচক অর্থে এখানে বসে থাকে, নেতিবাচক অর্থ প্রকাশ করে, তাহলে সেই অয়ের উচ্চারণ স্বাভাবিক অয়ের মতোই থাকবে, অর্থাৎ যাকে আমরা বিবৃত উচ্চারণ বলি। যেমন অকৃপণ, এখানে অয়ের পরে কয় রিকার রয়েছে, কিন্তু আমাদের মূল শব্দটা হচ্ছে কি কৃপণ। তাহলে কৃপণ মানে হচ্ছে যে একটু বেশি হিসেবের থেকেও বেশি যিনি খরচ করেন, কিন্তু অকৃপণ মানে কৃপণ না। তাহলে এটা নেতিবাচক অর্থে কৃপণ না, না অর্থে বসেছে। তাই অকৃপণ শব্দের এই যে অ বিবৃত উচ্চারণ হবে, অর্থাৎ অ যেরকম স্বাভাবিক হয় সেই স্বাভাবিকভাবেই উচ্চারিত হবে। আবার অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ বলতে গেলেও আমরা এই যে কৃতজ্ঞ হচ্ছে যে উপকারীর উপকার স্বীকার করে, আর অকৃতজ্ঞ মানে হচ্ছে যে উপকারীর উপকার স্বীকার করে না। এখানে অটি নেতিবাচক অর্থ প্রকাশ করছে বলে আমাদের অয়ের পরে রিকার থাকা সত্ত্বেও সেই অয়ের উচ্চারণ বিবৃত হবে, অর্থাৎ অয়ের স্বাভাবিক উচ্চারণ এখানে বহাল থাকবে। তো আমরা এভাবে উচ্চারণ করব অকৃপণ,
অকৃপণে যদিও মূর্ধন্য ন রয়েছে, আমরা এখানে দন্ত ন উচ্চারণ করব এবং নিচে অবশ্যই হসন্ত দিতে ভুলব না। আর হসন্ত না দিলে কি হয় সেটা আমি প্রথম ক্লাসে যদিও বলেছি, আবারও বলছি যে হসন্ত হচ্ছে তোমাদের গণিতের মতো মার্ক নির্দেশ করে। যে গণিতে যেরকম একটু সব কিছু ঠিক থেকেও যদি শুধু ভুলবশত যুগের জায়গায় বিয়োগ চিহ্ন দিয়ে দাও, সেখানে পুরো অঙ্কটাই কাটা হয়ে যায়। এখানে তুমি শুধু এই একটি হসন্ত দেওয়ার কারণে তুমি যত ভালোভাবেই লেখো, তোমার শুধু এই কারণে তোমার পুরো নাম্বারটাই কি কাটা যেতে পারে। তারপরে এই যে তোমরা স্ক্রিনে দুটো বর্ণ দেখতে পাচ্ছ, যে যদি আদ্য অয়ের পরে এই দুটো বর্ণ থাকে, অর্থাৎ যেটাকে আমরা এটাকে বলি যে বর্গীয় জ যুগ ইয়র যে যুক্ত রূপটা, এটা কিন্তু আমরা উচ্চারণে কিন্তু বর্গীয় জ ইয় কোনোটাই করছি না, আমরা উচ্চারণ করছি গ। যেমন প্রতিজ্ঞা লিখতে গেলে এখানে বর্গীয় জ যুগ ইয় সংযুক্ত বর্ণটা রয়েছে, কিন্তু আমরা উচ্চারণ করছি প্রতিজ্ঞা, দুটো গ। তো এই দুটো ধ্বনি যদি আমাদের অয়ের পরে থাকে, তাহলেও সেই অয়ের উচ্চারণ সংবৃত হয়, অর্থাৎ কিছুটা অয়ের মতো উচ্চারিত হয়। যেমন যোগ্য অন্তঃস্থ জ, এরপরে তারপরে যে এই বর্গীয় জ যুগ ইয় রূপটি যোগ্য, তাহলে এর উচ্চারণ আমরা কি করব, উচ্চারণ করব। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে যদিও অন্তঃস্থ জ আছে পূর্বে, তাহলে এই যে এটা থাকার কারণে অন্তঃস্থ জয়ের পরে জয়ের সঙ্গে অযুক্ত আছে এবং অয়ের পরে এই যে এই বর্ণটি রয়েছে, যেটা থাকলে ও হয়ে যাওয়ার কথা, তাহলে আমার স্বাভাবিকভাবে ধ্বনিটাতে ওকার দিতে হবে। আর আমরা সকল জকে একটি জ দিয়ে উপস্থাপন করব, যেমন এখানে অবশ্যই বর্গীয় জ ওকার হবে। আর গো, এই যে এই দুটো যুক্ত বর্ণের কোনোটাই এখানে থাকছে না, শুধু উচ্চারণ করছি আমরা গো, দুটো গ। তাহলে লিখবো আমরা এভাবে জ উকার গ হসন্ত, গ উকার আবার চন্দ্রবিন্দু। আমি আবার বলছি যে যখনই আমরা এই ধ্বনিটাকে উচ্চারণ করব এবং দুটো গ উচ্চারণ ভেঙে দেখানোর সময় আমরা দুটো গ করে দেখাবো, এটাকে তুলনামূলক শেষের গয়ে গটি নাসিক্য ধ্বনি উচ্চারণ হবে। নাসিক্য অর্থাৎ যেটাকে আমরা বলি নাসিক্য ধ্বনির রূপ হচ্ছে, লিখিত রূপ হচ্ছে চন্দ্রবিন্দু। তো এই ধ্বনিটার উপরে চন্দ্রবিন্দু হবে, যেমন যোগ্য, এভাবে। তারপরে আদ্য অয়ের সঙ্গে যদি রফলা যুক্ত থাকে, দেখো লক্ষ্য করো, আমি এতক্ষণ বলেছি যে অয়ের পরে যদি এই ধ্বনিটা থাকে, অয়ের পরে যদি ওই ধ্বনিটা থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ সংবৃত হয়। এখন বলছি যে আদ্য অয়ের সঙ্গেই যদি রফলা যুক্ত থাকে, যেমন শ্রম, স্রষ্টা, এরকম, এটা কিন্তু শব্দের শুরুতেই রফলাটি যুক্ত রয়েছে। এই শব্দের শুরুতে রফলা যুক্ত থাকলে সেই অয়ের উচ্চারণ ও এর মতো হবে। এই যে যেমন বললাম শ্রম, স্রষ্টা। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো যে আমি শ্রম কিভাবে লিখছি, তালব্যস্য রফলা ম, তালব্যস্য। এখানে আমরা জানি এর উচ্চারণ হচ্ছে স। আমি শুরুতে বলেছিলাম যে তিনটা স্বয়ের মানে তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই তিনটা স্বয়ের রূপ একটা রূপই হবে উচ্চারণ রূপ, সেটা হচ্ছে তালব্যস্য। কিন্তু এখানে আমরা বানান করছি তালব্যস্য দিয়ে, অর্থাৎ স হবে, কিন্তু উচ্চারণ কি করছি, শ্রম। শ্রম হওয়ার কথা ছিল স্বয়ের সঙ্গে র থাকলে, কিন্তু আমরা কি শ্রম উচ্চারণ করছি। সব সময় লক্ষ্য করবে যে তালব্য স্বয়ের মধ্যে যখন রফলা যুক্ত থাকে, তখন সেই তালব্য স্বটাকে স্বয়ের মতো উচ্চারণ করা যায় না, সেই স্বটাকে স উচ্চারণ করতে হয়, শ্রম। যেমন আমরা শ্রম বলছি, তখন আমরা তাহলে কি উচ্চারণ করছি, উচ্চারণ কিন্তু করছি দন্তস্ব। তো তাহলে আমাদের লিখতে হবে, এই যে উকার আমরা দিব ঠিকই, যেহেতু অয়ের মধ্যে রফলা যুক্ত রয়েছে, তাহলে উকার দিব, যে আর সটা যেহেতু স উচ্চারণ করছি না, উচ্চারণ করছি স, তাহলে আমরা এই স লিখবো। আর কি স বলতে ছ না। আবার তোমরা এই দুটো জিনিসও খেয়াল রাখবে যে যেটাকে আমরা স বলছি, তোমরা কিন্তু চ এর পরে যে ছ আছে, এই ছটাকেই কিন্তু স উচ্চারণ করো। আসলে কিন্তু যেমন আছে আমরা যদি লিখি, এর উচ্চারণ কিন্তু তোমরা অনেকে বলো আছে, আছে না, এটা হচ্ছে চ ছ ছ, এটা উচ্চারণ হবে আছে। তাহলে এই স বলতে আবার তোমরা সেই ছকে যেন বোঝো না, তাহলে এই স বলতে দন্তস্ব,
যত স উচ্চারণ হবে মনে করবে তার বানান হচ্ছে দন্ত স দিয়ে। আর যদি স বলো তাহলে সেখানে হবে ছ, আসলে স নয় উচ্চারণ। তাহলে আমরা শ্রম কথাটি লিখব কিভাবে? শ্রম লিখব দন্ত স দিয়ে, দন্ত স্বর সঙ্গে রফলা যুক্ত আছে, রফলা দিলাম। তারপরে বলছিলাম যে সংবৃত উচ্চারণ হবে, সংবৃত উচ্চারণের জন্য তার সঙ্গে ওকার যুক্ত করলাম, তারপরে লিখলাম ম। আর দেখো শ্রম, মটা কিন্তু এখানে আমাদের লেগে গেছে, যে শ্র বলে আমরা যতটুকু টান দিতে পারছি, ম বলে কিন্তু আমরা পাচ্ছি না। শ্রম মানে মটা বদ্ধ, তাই এখানে একটা হসন্ত হবে। তারপরে এরও একটি ব্যতিক্রম নিয়ম আছে, যেমন এই যে রফলা আদ্য অযুক্ত রফলার পরে যদি একাক্ষর বিশিষ্ট শব্দ হলে, যদি একাক্ষর বিশিষ্ট শব্দ হয়, আর একাক্ষর বলতে কি বোঝায়? অক্ষর। চলো আমরা একটু অক্ষর সম্পর্কে জেনে নেই। অক্ষর বলতে আমরা বুঝি একটি শব্দের সর্বনিম্ন যতখানি অংশ একসঙ্গে উচ্চারণ করা যায়। যেমন আমি বলছি আমাদের, আমাদের বলছি, এখানে অক্ষর হচ্ছে, যেমন দেখো আমাদের শব্দটাকে আমরা কিভাবে উচ্চারণ করছি, আ একবারে উচ্চারণ করতে পারছি, মা একবারে উচ্চারণ করতে পারছি, দের, দয়ের একার এবং র এই দুটোকে কিন্তু আলাদা উচ্চারণ করতে পারছি না, এই দুটোকে আমরা একসঙ্গে উচ্চারণ করতে হচ্ছে। যেমন আমাদের, তাহলে দের দুটো মিলে একটা অক্ষর, আর আ একটি অক্ষর, মা একটি অক্ষর, মানে গলা ছেড়ে দিয়ে যতটুকু একসঙ্গে উচ্চারণ করা যায় সেটা হচ্ছে একটা অক্ষর। তাহলে আমাদের লিখতে এখানে 3টি অক্ষর আছে এবং 4টি বর্ণ আছে, সরেয়া, ম আকার, দয়েকার, বয়শূন্য র। বয়শূন্য র এখানে একটি বর্ণ বা একটি অক্ষর নয়, অক্ষর হচ্ছে দয়েকার এবং র মিলে। তো এগুলি হচ্ছে, যেমন এটা হচ্ছে একটা অক্ষর, এখানে এই শব্দটাকে আমরা বলবো 3 অক্ষর বিশিষ্ট। আমাদের শব্দটি হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট। তো ঠিক তেমনি একাক্ষর বিশিষ্ট শব্দ কেমন? যেমন যেই শব্দটা উচ্চারণ একবারেই করে ফেলা যায়, যেমন আম, জাম, এইগুলি হচ্ছে একাক্ষর বিশিষ্ট শব্দ। যেমন আম, শেষের মটা আয়ের সঙ্গে উচ্চারণ করতে হচ্ছে এরকম। আবার যদি লি চু বলি, এখানে কিন্তু 2টো অক্ষর চলে আসছে, লি চু, ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারছি। তো সেই রকম যে আদ্য অযুক্ত রফলার পরে যদি মানে দুটো ধ্বনি একাক্ষর বিশিষ্ট শব্দের মধ্যে যদি রফলার পরে অন্তস্থ অ আসে, তাহলে সেই অয়ের উচ্চারণ সাধারণ স্বাভাবিক যেরকম অ হয় সেরকমই বহাল থাকবে। যেমন ক্রয়, ত্রয়, যেমন ক্রয় বলছি, কয়ের সঙ্গে রফলা রয়েছে, অ রয়েছে, শেষে অন্তস্থ অ এসছে এবং পুরোটা একটা একাক্ষর ধ্বনি, একাক্ষর বিশিষ্ট শব্দ। কাজে এখানে কয়ের সঙ্গে ওকার হবে না, এটা অয়ের মতোই থাকবে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধু এবং চলিত ভাষার কিছু শব্দ জানি এবং এইগুলোর যে মূল যে তফাৎটা সেটা আমরা জানি। যেমন সাধু ভাষার রূপ, চলিত ভাষার রূপগুলি পরিলক্ষিত হয় মূলত ক্রিয়াপদ এবং সর্বনাম পদে। ক্রিয়াপদ যেমন আমরা করিয়াছি, এটা হচ্ছে সাধু ভাষার শব্দ, আর এটাকে চলিত রূপ দিতে গেলে বলি করেছি। তাহলে করিয়াছি সাধুরূপ, মানে ক্রিয়াপদের যে বিস্তৃত রূপটা সেটা মানে একটু বড় অংশ যেটা, সেটা বড় রূপ যেটা, সেটা হচ্ছে সাধুরূপ, আর একটু ছোট এবং সংক্ষিপ্ত রূপটা হচ্ছে চলিত রূপ। তাহলে করিয়াছি এবং করেছি পাশাপাশি লিখে দেখো কোনটা ছোট, নিশ্চয়ই করেছি বলবে। তো করেছিটা হচ্ছে চলিত রূপ আর করিয়াছি হচ্ছে সাধুরূপ। তেমনি করিব, করব, এখানে তুলনামূলকভাবে যদিও 3টি বর্ণ এখানে, তারপরও রস্বইকারটা কিন্তু অতিরিক্ত আছে, তাই করিবটাই হচ্ছে সাধু এবং করবটা হচ্ছে চলিত। বসিয়াছি, বসেছি, বসবো, বসিব, এরকম এই তফাৎগুলি হচ্ছে সাধু চলিত ভাষায়। তো আমি যে কারণে বলছি সাধু চলিত ভাষার, যে আমাদের ক্রিয়াবাচক এমন অনেক শব্দ আছে যেগুলোতে সাধুরূপে রস্বইকার আছে আদ্য অয়ের পরে, অয়ের পরে রস্বইকার আছে, কিন্তু বর্তমান চলিত রূপে সেই রস্বইকারটি নেই, রস্বইকারটি বিলীন হয়ে অন্য কোনো ধ্বনি হয়ে গেছে। তো তারপরও আমরা যখন উচ্চারণ করব তাহলে তখন মনে মনে সেই রস্বইকারটিকে এখানে ধরে নেব, অর্থাৎ পূর্বে সাধু ভাষার যে রস্বইকার ছিল সেই রস্বইকারের মানে প্রভাবটা এখানে উচ্চারণে থেকে যাবে। যেমন বসিয়াছি, এখানে বসিয়াছি হচ্ছে বসিয়াছি, রস্বইকার আছে বয়ের পরে, অর্থাৎ ব হচ্ছে অধ্বনিযুক্ত। এটাকে চলিত ভাষায় লিখি বসেছি,
এখানে কিন্তু বয়ের পরে রস্বইকার নেই, কিন্তু আমরা বলছিলাম যে উচ্চারণের সময় পূর্বের সাধুরূপের রস্বইকারটি প্রভাব এখানে থাকবে। তাই অয়ের পরে যদি রস্বইকার থাকে, আমরা একদম শুরুতে নিয়মে প্রথম ক্লাসের প্রথম নিয়মটা বলেছিলাম যে অয়ের পরে যদি রস্বইকার থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ সংবৃত হয়। তাহলে সেই প্রভাবটি এখানে আমরা প্রয়োগ করব যে যে মনে মনে রস্বইকারটাকে ধরে নিয়ে, যেমন বসিয়াছি, এটা যদি হয় তাহলে তো অবশ্যই রস্বইকার হবে অয়ের সঙ্গে। আর যদি লেখে আমরা বসেছি, তবুও আমরা সে পরে রস্বইকার ধরে নিয়ে বসেছি উচ্চারণ করব, অর্থাৎ বয়ের সঙ্গে ও আমরা যুক্ত করব। তারপরে আমরা যেমন লিখি সাধু ভাষায় লিখি কলিকাতা, চলিত ভাষায় লিখি কলকাতা। কলকাতা লেখলেও কয়ের সঙ্গে এই যে ওকার যুক্ত হবে, রস্বইকারটা এখন না থাকলেও প্রভাবটা থেকে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আদ্য অয়ের নিয়ম মোটামুটি শেষ। এখন আমরা মধ্য অ অর্থাৎ শব্দের মাঝখানে অ থাকলে তার কী রূপ উচ্চারণ হয় সেটা দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, মধ্য অয়ের অর্থাৎ শব্দের মাঝখানে অ থাকলে যে রূপ উচ্চারিত হয়, আমাদের অনেকটাই কিন্তু শব্দের শুরুতে অ থাকলে যেরকম উচ্চারণ হয়, মাঝখানে অয়ের বেলাতেও কিন্তু প্রায় একই নিয়ম প্রযোজ্য। যেমন শব্দের শুরুতে আমরা বলেছি যে অয়ের পরে যদি রস্বই, রস্ব, দীর্ঘই, দীর্ঘ এই কারগুলি থাকে অথবা এই চিহ্ন বর্ণগুলি থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে। তো শব্দের মাঝখানেও যদি এই অয়ের পরে এই চিহ্ন বা এই বর্ণগুলি থাকে, তাহলে সেই মাঝখানের অয়ের উচ্চারণও ওয়ের মতো হবে। যেমন কাকলি, কাকলি বললাম, তাহলে কা শুরুতে যে ধ্বনি থাকুক, শুরুটা এখন আমাদের আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে শব্দের মাঝখানে কি রয়েছে। শব্দের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে অ রয়েছে, কা কলি। তো এই কা কলি বলতে গেলে এই যে মাঝখানের অয়ের পরে কি রয়েছে, রস্বইকার। তাহলে এই রস্বইকারের জন্য মাঝখানের ওটি কি হবে, ও এর মতো হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখব কা কলি। তো দেখো, আমরা শব্দের শুরুতে অ থাকলে আমরা আরেকটা ব্যতিক্রম নিয়মে বলেছিলাম যে সেই অয়ের অটি যদি নেতিবাচক অর্থ প্রকাশ করে, তাহলে সেই অয়ের উচ্চারণ অয়ের মতোই থাকবে। কিন্তু মাঝখানের বেলায় কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হবে না, কারণ দেখো আমরা জানি যে যে কোনো জিনিসই, যে কোনো শব্দের নেতিবাচক অর্থে যেই অ বসে, অটি কিন্তু শব্দের শুরুতেই বসে, শব্দের মাঝখানে কখনো অ বসতে পারে, অযুক্ত এরকম অনেক ধ্বনি বসতে পারে, কিন্তু সেই অটি নেতিবাচক অর্থ প্রকাশ করতে পারে না। তাই এই নিয়মটি অয়ের মধ্য অয়ের বেলায় প্রযোজ্য হবে না। বলছিলাম যে শব্দের শুরুতে অ থাকলে যেরকম নিয়ম প্রযোজ্য হয়, মাঝখানে অ থাকলে ঠিক সবগুলি নিয়ম প্রায় প্রযোজ্য হয়, শুধু দুই একটা ছাড়া। যেমন শুরুতে বলেছিলাম অয়ের পরে যদি রিকার থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হয়। ঠিক মাঝখানেও একই নিয়ম, মাঝখানে অয়ের পরে যদি পরের ধ্বনিতে রিকার থাকে, তাহলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে। যেমন উপবৃত্তি, লোকনৃত্য। তো উপবৃত্তি, আমরা কিন্তু মাঝখানের অটাকে ধরছি, যে বয়ের সঙ্গে যে অ রয়েছে, বয়ের পরে কি রয়েছে, ব্রি, মানে বয়ের সঙ্গে রিকার রয়েছে, তাই এই অটি ও এর মতো হয়ে যাবে, উপবৃত্তি। তারপরে লোকনৃত্য, ক এখানে ওই যে মাঝখানে অ রয়েছে, অ এর পরে কি রয়েছে, নৃত্য, তাহলে এই অয়ের সঙ্গে ওকার যুক্ত হবে, অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে লোকনৃত্য। তারপরে আমরা বলেছিলাম যে আদ্য অয়ের পরে এই যে দুটো ধ্বনি তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো ধ্বনি থাকলে সবসময় সেই অয়ের উচ্চারণ ও এর মতো হয়। তো মাঝখানের বেলাতেও ঠিক তাই, যে অয়ের পরে যদি তোমরা সেই মানে মাঝখানের অয়ের পরেও যদি এই দুটো ধ্বনি আসে, তাহলে সেই অয়ের উচ্চারণ ও এর মতো হবে। যেমন অবজ্ঞা, তারপরে হচ্ছে অদক্ষ, অবজ্ঞা, অদক্ষ। এই যে অবজ্ঞা লিখলাম, শুরুতে অ থাকুক, শুরুতে অ এখন আমাদের আলোচ্য বিষয় নয়। এই যে অবজ্ঞা, মাঝখানে অ রয়েছে, সেই অয়ের উচ্চারণ কি হয়, গ মানে বর্গীয় জ যোগ ইয় এই ধ্বনিটি থাকার কারণে সেই অয়ের উচ্চারণ ও এর মতো হবে, অবজ্ঞা।
গা। আর আমরা আগেই বলেছিলাম যে এই যখন বর্গীয় জ যুগ ইয় এই যুক্ত ধ্বনিটি উচ্চারণ করি তখন কিন্তু বর্গীয় জ কিংবা ইয় উচ্চারণ করি না, আমরা উচ্চারণ করি দুটো গ উচ্চারণ করার সময় আমরা তুলনামূলক যেই পরের গটা আছে সেই গটি কিন্তু নাসিক্য উচ্চারণ করি অবজ্ঞা। মানে নাসিক্য উচ্চারণ রূপটা কীরকম, যেমন অবগ, এই যে গটা আমরা যেভাবে উচ্চারণ করি গা, শেষের গটা কেমন একটু নাকের মধ্যে বাজে এরকম কিন্তু খেয়াল করে দেখো অবজ্ঞা। তো এই নাসিক্য ধ্বনি উচ্চারণের কারণে এটাকে আমরা নাসিক্য ধ্বনির রূপ হচ্ছে চন্দ্রবিন্দু। তো এই ধ্বনিটার উপরে আমরা চন্দ্রবিন্দু দিয়ে দেখিয়ে দেব যে এটা নাসিক্য ধ্বনি অবজ্ঞা। আবার অদক্ষ, এই যে দ হচ্ছে মাঝখানের রূপটা, মাঝখানে দ এর সঙ্গে অ থাকে, অ আছে এবং অ এর পরে এই যে ক যোগ মূর্ধন্য এটা থাকার কারণে আমাদের দয়ের উচ্চারণটা ও এর মতো হবে, যেমন অদক্ষ। আর আমি পূর্বেও বলেছি তাই এটা আর বলছি না যে অদক্ষ, এখানে আমরা ক খ ক্ষয় উকার উচ্চারণ করলাম। তো 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 শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করো যে আমরা এতক্ষণ বলেছি যে মধ্য অয়ের পরে যদি এটা থাকে, যদি ওটা থাকে তাহলে উচ্চারণ এরকম হয় সেরকম হয়। এবার লক্ষ্য করো যে মধ্য অয়ের আগের ধ্বনিটা, মধ্য অয়ের আগের ধ্বনিতে যদি চারটি ধ্বনি যেমন ও, আ, এ এবং ও, এই চারটি ধ্বনি থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ ও এর মতো হয়। যেমন যদি অ থাকে মধ্য এরপরে বলছি চারটি ধ্বনি, তোমরা মনে লিখে রাখবে যে অ, আ, এ, ও। এবার দেখো যে অ এর আগে যদি অ থাকে, যেমন কমল, কমল লিখলাম, ক ম ল, তিনটাতেই অযুক্ত, তবে শেষের ধ্বনিটাতে কিন্তু অযুক্ত নেই, কমল। লটা কিন্তু এই যে আমরা সেই ধ্বনিগুলোর নিচেই হসন্ত চিহ্ন দেই, যে ধ্বনিগুলোর সঙ্গে আমরা অ উচ্চারণ করি না। তাহলে কমল, এখানে লয়ের সঙ্গেও কিন্তু অ উচ্চারণ করছি না, আমরা দুটো শুধু অ উচ্চারণ করছি। তো আমাদের মাঝখানের ধ্বনি নিয়ে কথা এখন। তো মাঝখানের ধ্বনিটি দেখো ম রয়েছে, ময়ের আগে কি রয়েছে ক, কমল। তাহলে মাঝখানের ধ্বনির সঙ্গে কি রয়েছে অ রয়েছে, এই অ থাকার কারণে মাঝখানের ধ্বনির আগের ধ্বনিতে অ থাকার কারণে সেই অ এর উচ্চারণ ও এর মতো হবে, অর্থাৎ উচ্চারণটি হবে কমল, কমল না। দেখো আমি কীভাবে বলছি ক কে বলছি ক কিন্তু ক না, কমল, মটাকে সামান্য একটু ও এর মতো করে কমল এভাবে উচ্চারণ হবে। আবার যদি বলছি যে অ গেল, এখন মধ্য অ এর আগে যদি আ থাকে তাহলে সেই অ এর উচ্চারণও কিন্তু ও এর মতো হয়, যেমন কানন, এখানে কয়ের সঙ্গে কিন্তু আ রয়েছে শুরুতে ধ্বনি, তারপরে নন, ন ন। তো এই যে মাঝখানে ও হচ্ছে দন্ত ন, কানন, তাহলে এটার কারণে শুরুতে আ থাকার কারণে মাঝখানের অটা কিন্তু ও এর মতো উচ্চারিত হবে, তাহলে কা নন এভাবে হবে। তারপরে বলছিলাম যে আরও দুটো ধ্বনি এ, যদি মাঝখানে অ এর আগে এ থাকে, মাঝখানে অ এর আগে চারটে ধ্বনির মধ্যে দুটো গেল অ এবং আ, এবার যদি এ থাকে তাহলে সেই মাঝখানে অ এর উচ্চারণও কিন্তু ও এর মতো হয়। যেমন বেতন, যেমন আমি বলছি বেতন, এই যে শুরুতে কিন্তু একার রয়েছে বেতন, এই যে মাঝখানে ত অ রয়েছে, তাহলে সেই তটি কিন্তু এই যে একারের প্রভাবে ও এর মতো হয়ে যাবে বেতন, বেতন না বেতন এভাবে হবে। তাহলে তিনটি গেল। আরও একটি ধ্বনি যে ও, যদি মাঝখানে অ এর আগে ও থাকে তাহলে সেই অ এর উচ্চারণও ও এর মতো হয়। যেমন যদি বলি ওজন, ও বর্গীয় জ দন্ত ন, তাহলে যেহেতু শুরুতে ও রয়েছে তাহলে শুরুতে ও থাকার কারণে আমাদের মাঝখানের যে বর্গীয় জ এটা কি হয়ে যাবে ওজন, ও জন, শেষে দন্ত নয়ে হসন্ত হয়ে যাবে ওজন। তারপরে শিক্ষার্থীবৃন্দ যে আমরা লক্ষ্য করি যে আমাদের এমন কিছু একাক্ষর বিশিষ্ট শব্দ রয়েছে যেগুলো কিনা যখন স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় তখন শেষে, এই যে বলছি একাক্ষর মানে হচ্ছে শেষের ধ্বনিতে হসন্ত হবে, অর্থাৎ অযুক্ত নেই। যেই শব্দগুলো আমরা শেষের ধ্বনিটা পূর্বের ধ্বনির সঙ্গে একসঙ্গে উচ্চারণ করি, যেমন পথ,
হ্যাঁ, পথ। তো কিন্তু সেই শব্দটি সন্ধি কিংবা সমাস সাধিত হয়ে অন্য একটি শব্দে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু শেষের এই যে হসন্ত অর্থাৎ অবিহীন ধ্বনিটির সঙ্গে ধ্বনিটি ও এর মতো উচ্চারিত হয়। মাঝখানের ধ্বনিটির কথা বলছি, যেমন পথ, আমি বলছিলাম পথ, তাহলে পথ এখানে থটি কিন্তু অবিহীন, অর্থাৎ এখানে হসন্ত হবে। তো কিন্তু যখন আমি বলি পথ শিশু, তাহলে কি বলি? পথ শিশু কিন্তু বলি না, বলি পথ শিশু। তাহলে এই পথ শিশু এখানে মাঝখানে যে থটি রয়েছে, এই থয়ের কারণে কিন্তু এই থটি রয়েছে, এই থটি কিন্তু ওকারান্ত হয়ে যাবে, অর্থাৎ ও এর মতো উচ্চারিত হবে। আবার যেমন যদি বলি বন, এমনিতে আমরা বন বললাম, শেষে দন্তন্য বসন্তযুক্ত বন, কিন্তু যদি আমরা বনে বাস করে যে এভাবে বলি যে বনবাসী, তখন তাহলে কি আমরা বলি? কিন্তু বনবাসী কিন্তু বলছি না, আমরা বলছি বনবাসী। তাহলে এই মাঝখানের যেই মানে অবিহীন যেই ধ্বনিটি, এই ধ্বনিটির সঙ্গে ওকার হয়ে যাবে বনবাসী, বনলতা ইত্যাদি। তবে কিছু কিছু ধ্বনি একটু ব্যতিক্রম হবে, যেমন রাজপুত্র, এখানে কিন্তু রাজপুত্র হবে, রাজপুত্র হয় না, এটা ব্যতিক্রম থাকলো যে শেষে মাঝখানে বর্গীয় জয়ে হসন্ত উচ্চারিত হয়েছে। আবার তেমনি ফুলশয্যা, ফুলশয্যা এখানে কিন্তু লয়ের মধ্যে বসন্ত রয়েছে ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা আজকের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অন্ত অয়ের উচ্চারণ নিয়ে আসবো আবার আগামী ক্লাসে। তো আজকে তোমরা গত ক্লাসে যারা বাড়ির কাজ করে আমাকে জমা দিয়েছো, তাদের নাম, রোল নম্বর আমি এই কমেন্ট বক্সে দিয়ে দেব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাও, আমি তার যথাযথ উত্তর দানে সচেষ্ট থাকব এবং সকলের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বলি যে এই অনলাইন ক্লাস অনেকেই বলছো যে এটা সরাসরি না, এটা কীরকম, ভালো লাগে না, অথবা এটা কতটুকু ফলপ্রদ। আমি বলছি তাদের জন্য, আসলে যারা নিয়মিত দেখছো এটা তাদের জন্য একটা সুখবর, এটা একটা ভালো সিদ্ধান্ত যে এই অনলাইন ক্লাসটা। কারণ তোমরা যখন স্কুল কলেজে গিয়ে একটা রুমে বসে বেঞ্চিতে বসে ক্লাস করতে, তখন হয়তো টিচারের সঙ্গে সরাসরি অনেক কথা বলা যেত। এখানে কিন্তু কথা বলার সুযোগ নেই এমন নয়, বরং তখন একটা ক্লাস করে চলে আসতে, বাসায় চলে আসতে, তো সেই পড়াটা কোনোটা মনে থাকতো, কোনোটা মনে থাকতো না। এখানে কিন্তু ভিডিওটি থেকে যাওয়ার কারণে তোমরা চাইলে বারবার দেখে নিতে পারো। আর বারবার দেখে টিচার ঠিক কীভাবে বলছে সেই একই রকমভাবে একই ভঙ্গি তোমরা বারবার দেখার কারণে তখন কিন্তু বুঝতে আরও সুবিধা হওয়ার কথা। আর তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না এমন তো নয়, তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী, বা যদি আমার বলার মধ্যে গ্যাপ থেকে যায় যে তোমরা চাইছিলে এটা আমি বলি কিন্তু আমি হয়তো বলিনি, আমি অন্যভাবে বলেছি, তোমরা বুঝতে পারোনি, এরকম কথাগুলি তোমরা কমেন্ট বক্সে রেখে যাও। আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে যাও, তাহলে আমি তার উত্তর অবশ্যই দেব। আর আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে পারো, যেমন আমি আমার ইমো নম্বর দিয়ে দিচ্ছি, এটা রয়েছে ইমো নম্বর, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে আছে আমার ইমেইল আইডি, তারপরে ফেসবুক আইডি, সব তথ্য তোমাদের কাছে রইল। তোমরা তোমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সময়, যে কোনোখানে আমাকে ফোন, মেসেজ বা যা যেভাবে করতে পারো। আর তোমরা তোমাদের খাতাগুলি, এই পর্বেও তোমাদের জন্য দুটো প্রশ্ন রয়েছে। একটি হচ্ছে যে একটা প্রশ্নই দেব তোমাদের, অয়ের যে ব্যতিক্রমী উচ্চারণগুলো, মানে অয়ের যে বিবৃত উচ্চারণের রূপগুলো বা উচ্চারণের কারণগুলো, কী কী কারণে বিবৃত উচ্চারণ হয়ে থাকে, কোথায় কোথায় বিবৃত উচ্চারণ হয়ে থাকে, এটা লিখবে। আর সংবৃত উচ্চারণগুলো আলাদা আলাদা করে আমাকে দেখাবে, একটা বাড়ির কাজ। আর আমার পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থেকো সকলেই, সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। খোদা হাফিজ। আর অবশ্যই বাসায় থাকবে, নিরাপদ থাকবে, কারণ তুমি নিরাপদ, তাহলেই তোমার আশপাশের সবাই নিরাপদ। কারণ আমরা, ধন্যবাদ।